এ কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে। সৈয়দ বাড়ি, নাছির মঞ্জিল সব দিকে রমরমে ভাব। যে কেউ দেখলে ভেবে বসবে আগামীকাল বিয়ে। বিয়ের 18 দিন আগ থেকেই এত জমজমাট আয়োজন দেখে আশেপাশের লোকজন সামান্য অবাকই। সকাল সকাল ঘুম থেকে উঠে হেলাল সাহেব একটু বিরক্তি বোধ করলেন, তাই হেঁটে বারান্দায় চলে গেলেন। একটা মানুষ নেই যার সাথে কথা বলবেন, সবাই কাজে ব্যস্ত। লিপিকেও দুদিন যাবৎ ঠিকঠাক দেখা যাচ্ছে না। নাসির মঞ্জিলের দিকে তাকালে দেখলেন নুসরাত ব্রাশ করছে, সাথে বারান্দার রড ধরে ঝুলছে। কিয়ৎকাল নুসরাতকে অবলোকন করে চুপচাপ চলে গেলেন তিনি। হেলাল সাহেবের বিরক্তি কমাতে হয়তো সৈয়দ বাড়ির গেটে আগমন ঘটল একটা গাড়ির। গেট খুলে দিতেই কালো রঙের গাড়িটা ফ্রন্ট ইয়ার্ডে প্রবেশ করল। শব্দ করে হর্ন বাজিয়ে থেমে গেল তা। গাড়ি থেমে যেতেই তড়িঘড়ি করে গাড়ির সামনে দরজা থেকে বের হয়ে আসলো একজন কালো কাপড় পরিহিত লোক। দৌড়ে গিয়ে পেছনের দরজা খুলে দিল। প্রথমেই সেখান থেকে স্টেলেটো পরা শুভ্র বর্ণের পা নেমে আসলো। ধীরে ধীরে অন্য পা কংক্রিটের রাস্তায় নামলো। পরপরই কালো কাপড় পরিহিত লোকটা হাত বাড়িয়ে দিল। বাড়ানো হাতের দিকে অক্ষিপট নির্গত করে গোলাকার আকৃতির শুভ্র মুখটাই ফুটে উঠল উজ্জ্বল হাসি। হ্যাজেল বর্ণের চোখগুলো দিয়ে দেখল বাড়ির ইন্টেরিয়র। তারপর ওই বাড়ানো হাত চেপে ধরে নেমে দাঁড়ালো শুভ্র বর্ণের মেয়েটা। মনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখল পুরো বাড়িটা। বাড়ির গেট খোলা থাকায় লোহার তৈরি নেমপ্লেট লেখা দেখল সৈয়দ নিবাস। ওইদিকেই চেয়ে হাসলো মেয়েটা সামান্য। তির্যক হাসি ঠোঁটে চেপে টকটক পায়ে এগিয়ে গেল ভেতরে। গা থেকে চান্স শেনেল পারফিউমের সুঘ্রাণে পুরো জায়গা মোমো করে উঠল। হাঁটতে হাঁটতে দৃষ্টি বারবার ঘুরে গেল হাতের মধ্যে থাকা মিস ডিওর ব্যাগটা থেকে আলগোছে গুচ্ছি লোগো বিশিষ্ট চশমা বের করে নিল। হুডা বিউটি লেখা নিউড কালারের লিপস্টিক বের করে ঠোঁটে স্মাস করে নিল সামান্য। ঠোঁট উপর নিচে ঘষে কালো কাপড় পরিহিত লোকটার দিকে চেয়ে শুধালো। সুন্দর লাগছে। লোকটা নিজের কালো ঠোঁট নাড়িয়ে বলে উঠল, গর্জিয়াস ম্যাম, সুন্দর জিনিসটা আপনার সাথে যাচ্ছে না, কেমন ফিকে পড়ছে। মেয়েটা সামান্য হেসে নিয়ে বলে উঠল, থ্যাঙ্কস ফর ইটের কমপ্লিমেন্ট ভিক্টর। বাড়ির ভেতর ঢোকার আগে চোখে চশমাটা নাকের কাছে নামিয়ে নিয়ে প্রাচীরের ওপারের ডুপ্লেক্স বাড়িটার দিকে তাকালো। চোখ সরু সরু করে চেয়ে থেকে বলে উঠল, ওই বাড়িটা কার? ভিক্টর নামে লোকটা নিজের পকেট থেকে নোটবুক বের করলো। কিয়ৎকাল চোখ বুলিয়ে নিয়ে যান্ত্রিক সুরে আওড়ালো, সৈয়দ আজম আলীর দ্বিতীয় পুত্র সৈয়দ নাসিমউদ্দিনের ওই বাড়ি। নিজের স্ত্রী ও 2 সন্তান নিয়ে ওখানে বসবাস করেন। আই সে, আমার উঠবিয়ের এক্স ওয়াইফ। নাসির মঞ্জিলের টেবিলে বসে আছি নুসরাত, ইসরাত, ইরহাম, আহান। ইরহাম গতকাল রাতে এই বাড়িতে থেকেছে, তাই নাস্তার টেবিলে সেও বসে ভদ্রমুখ বানিয়ে চোখ নিচের দিক দিয়ে রেখেছে। দেখলে যে কেউ ভাববি এই ছেলের মতো ভদ্র দুটো নেই। ভেতরে কাহিনী দেখলে সকলে নাক ছিটকে বলবে এই ছেলের মতো দুটো অভদ্র আর এই পৃথিবীতে নেই। মোমো খাবার টেবিলে নেই, সে আজ সৈয়দ বাড়িতে। গতকাল ওর ট্রান্সফার হয়েছে ওই বাড়িতে। 2 দিন হলে এই মামার বাড়িতে থাকছি, তো 2 দিন ওই মামার বাড়িতে। আহান সকাল সকাল মজাদার নাস্তা করার জন্য এই বাড়িতে হাজির হয়েছে। ওই বাড়িতে ইন্দোরমুখী একটা মেয়ে এসেছে, আর ওই মেয়েকে নিয়ে বড় আপুর চাচুর আর তার বাবার যত আলো আলো তুলো তুলো। এসব দেখে তার বমি আসছে। একটা 22-23 বছরের মেয়ের এতটা ন্যাকামি সে মেনে নিতে পারছে না, তাই চোখ বন্ধ করে সে বেরিয়ে এসেছে। যাক, চলুই সবগুলো জ্বলে পড়ে চারখার হোক, তার কি, সে এখানে আরামে বসে খাবে। টেবিলে খাবার রেখে এসে বসলেন নাজমিন বেগম। নুসরাত কোনো কিছুতে হাত না দিয়ে আগে গুঁড়ো দুধ হাতে নিল। ব্রেড ফ্রিজ থেকে দুটো নিয়ে একটার উপর গুঁড়ো দুধ ভালো করে ঘষে নিল। তারপর অন্যটা উপরে রেখে 2 কামড়ে পুরোটা সাবার করে দিল। ইসরাত একবার চোখ বুলিয়ে নিয়ে নিজের চায়ের কাপ টেনে নিল। নুসরাত নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি উপলব্ধি করলো। তারপরও না দেখার ভান করলো, সে জানে এটা তার জননী দৃষ্টি। আহান নুসরাতের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে থাকলো। তারপর উদাসীনতায় পরিপূর্ণ কণ্ঠে বলল, আপু তুমি কি রাক্ষস যে 2 কামড়ে এই মোটা ব্রেডটা খেয়ে নিলে?
নুসরাত ঠোঁট নাড়িয়ে ইশারাই বলে উঠল। বেশি কথা বললে তোকেও 2 সেকেন্ডে মহাকাশে পাঠিয়ে দিব। নুসরাত আবার একই রকম ভাবে খাবার টুপুস টাপুস করে মুখে ঢোকাতেই আহান ক্যামেরা বের করে বলে উঠল। Look at me, Mrs. Nusrat, daughter of Soyed Nasir. নুসরাত মুখ তুলে তাকাতেই আহান জুম করে নুসরাতের ছবি তুলে দিল। অতঃপর দাঁত কেলিয়ে বিজয়ী হাসি হাসল। ইসরাতের দিকে ফোন বাড়িয়ে দিয়ে দেখালো, সাথে বলল। সুন্দর না? আপু আরেকটু গুলোমুলো হলে ভালো লাগতো, তাই না আপি? ইসরাত চাই চুমুক দিয়ে মাথা নাড়ালো। শান্ত চোখে টেবিলে ঘুরিয়ে নিল। ইরহামের দিকে একবার তির্যক দৃষ্টি দিয়ে ব্যঙ্গ করে হাসল। ইরহাম তার বদলে নিষ্পাপ হাসি দিল। নাসির সাহেব ইরহামের পিঠে চাপড় মেরে বলে উঠলেন। তো কেমন চলছে সবকিছু ইয়াংম্যান? কবে থেকে সৈয়দ চয়েসে আসছো, আমাদের সাথে বসছো? ইরহাম মেকি হাসি দিল। আহান নুসরাতের দিকে তারা চোখে তাকালো। নুসরাতও তেমন করে তাকালো। দুজনে চোকাচুকি হতেই চোখ উল্টালো। ইসরাত ইরহামের কাণ্ড দেখে বারবার শিহরিত হলো। কি একটা ভান করছে এই ছেলে, কানে ভেসে আসলো। কয়েকদিন যাক মেজো আব্বু, তারপর জয়েন করব। নাসির সাহেব মাথা নাড়িয়ে মুখে আপেলের টুকরো ঢোকালেন। নাজমিন বেগম ইরহামের প্লেটে ফ্রোজেন পাউরুটি তুলে দিতে দিতে শুধালেন। প্রথম বর্ষের রেজাল্ট কবে তোর? ইরহাম ঢোক গিল। মোটামোটা ডাব্বা পেয়েছে তা জানলে তার মাতা রানীর থেকে এই মহিলা বেশি খেপবেন। কণ্ঠে ধীরতা এনে অবিলম্বে বলে উঠল। এখন না, আরো 2-1 মাস পর রেজাল্ট। নাজমিন বেগমের অবিশ্বাস্যপূর্ণ দৃষ্টি নিজের উপর দেখে ইরহাম বলে উঠল। আহানের নামে কসম কেটে বলছি। নাজমিন বেগম রুড কণ্ঠে বলে উঠলেন। অন্যের নামে কসম কাটবে না, এসব শিরক। ইরহাম জিভ কাটল। আহান বিরক্তি নিয়ে বলে উঠল। আবারও মনে হয় ফিল করেছে তোমার ছেলে। তারপর নুসরাত আর সে হাসিতে ফেটে পড়ল। ইসরাত তো মুচকি মুচকি হাসল। নাজমিন বেগম দৃঢ় কণ্ঠে বললেন। জুতো কিন্তু আমার পায়ে আছে, খেতে চাস বাদাম দুজনে? নুসরাত আর আহান দুপাশে মাথা নাড়ালো। নাসির সাহেব নিজের চোখের চশমা নাকের ডগা থেকে উপরে টেনে তোলেন। নুসরাতকে জিজ্ঞেস করলেন। তোমাদের নাকি কি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে নাকি ক্যাচ ক্যাচ করেছেন বড় ভাই? নুসরাত কাজ ঝাঁকালো দুদিকে, ঠোঁট উল্টিয়ে বোঝালো সে জানে না। আহান দু হাতে মাথা চাপড়ে নিয়ে কাদু কাদু কণ্ঠে বলল। আর বলবো না মেজো আব্বু, আমার ভিডিওটাতে এত ভিউজ হয়েছিল, সেটা দেখে বড় ভাই হিংসে করে আমার মোস্ট ভিউডেড ভিডিওটা পেজ থেকে উড়িয়ে দিয়েছেন। মাম্মি। নাসির সাহেব হেসে দিলেন। আহান আবারও হু হু করে কাদার মতো করল। নুসরাত বলে উঠল। শিয়ালের মতো হুক্কা হুয়া দিয়ে উঠছিস কেন কতক্ষণ পর পর? আহান এসব শুনল না। টিপিক্যাল মহিলাদের মতো মাথা চাপড়ালো। টি শার্ট চোখের কাছে নিয়ে এমনি এমনি চোখ মুছল। তারপর আবার পাহাড়ি এলাকায় ঘোড়া একাকী সঙ্গহীন শিয়ালের মতো হুঙ্কার দিয়ে উঠল। কষ্টে ভরা কণ্ঠে বলে ওঠে। সব সেল হয়ে গিয়েছিল। আপুর হাতের ব্রেসলেট, কুর্তি, আপুর পায়ের স্লিপার, শার্ট, প্যান্ট, চোখের চশমা, মেজো আমুর পায়ের রোবোটিক জুতা, ছোট পায়ের কাপড় চোপড় সব স্টক আউট। আর কিছু বাকি ছিল ভাইয়ের জন্য, হলো না। মাম্মি। অনিকা আসার পর থেকে হেলাল সাহেবের সাথে কথা বলছে। মেয়েটা অত্যন্ত ভদ্র মনে হয়েছে হেলাল সাহেবের কাছে। একবারও তার চোখে চোখ রেখে কথা বলেনি। এই যুগের মেয়ে হয়ে মাথায় স্কার্ফ পেঁচিয়ে রেখেছে। ওয়েস্টার্নের সাথে কে পরে ওড়না। আসলেই তার বন্ধু শাহিদ খান মেয়েটাকে ভালোই শিক্ষা দিয়েছে। এই বাড়ির একটা মানুষও তার সাথে কথা না বলেও এই মেয়ে বলছে। ঘড়ির কাঁটা 10টায় যেতেই ভূমিকম্পের নেই সেটা কেঁপে উঠল। উচ্চ শব্দে ঝংকার হলো তাতে। এতে দুটো রুমের দরজা খুলে বের হলো 3 জন মানুষ। আর জাইনের দিকে তাকে মৃদু স্বরে সালাম টুকল। দেখলে যে কেউ বলবে কি ভদ্র ছেলেটা। জাইনও সালামের জবাব দিয়ে সাতের হাতটা ফোল্ড করে বড় বড় পা ফেলে এগিয়ে গেল সামনে। মাহাদি তখনও ঘুমের চোটে তাকাতে পারছে না। কোনো রকম ঘুমিয়ে ঘুমিয়ে বিরাস করেছে সে। এখন আবার নিচে যেতে হবে তাদের। এক চোখ খুলে সামনে অবলোকন করতে গিয়ে দেখল জাইন গোসল করে ফিটফাট হয়ে নিচে নামছে। ফর্মাল বেবি পিঙ্ক কালার শার্ট ইন করে গ্রে কালারের প্যান্টের ভেতর ঢোকানো, সাথে কালো বেল্ট।
নিজের দিকে একবার তাকালো, নিজেকে দেখে নিজের বমি আসলো। এমন একজন পরিষ্কার লোকের সাথে সে বসবে? আহা! অগোছালো চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে নিজের হ্যাজেল বর্ণের চোখ দিয়ে আরুষকে স্ট্রোক আউট করলো। নিজেদের পাশে থাকা ওয়াল মিররে দেখলো নিজেকে একবার। আরুষের থেকে তাকে মানুষ লাগছে। অদ্ভুত ভঙ্গিতে হেসে এগিয়ে গেল সে। যেতে যেতে আরুষকে টিপ্পনি কাটতে ভুলল না, শুধালো। এরকম হাঁটু পর্যন্ত প্যান্ট পরে মেয়েদের পাগল করতে বের হচ্ছিস? আরুষ নিজের সামনের দিকে ছোট ছোট করে রাখা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে ভুরু উচালো। কোনো কথার উত্তর না দিয়ে এগিয়ে যেতে নিলে মাহাতি বলে উঠল। এক কানে হেডফোন পরে এমন পাগলের মতো ঘুরছিস কেন? স্টাইলিস্ট প্রমাণ করতে চাচ্ছিস? আরুষ দাঁতের মাড়ি চেপে ছোট্ট করে উত্তর দিল। Why would I need to proving anything? I'm already stylish. মাহাতি চোয়াল ছুলে গেল আরুষের উত্তরে। বিরক্তিতে নাক ফুলিয়ে নিল সে। অতঃপর রাগী ভঙ্গিতে লাফ মেরে আরুষের গলা পেঁচিয়ে ধরে ঝুলে পড়ল। আরুষ পাত্তা দিল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে গম্ভীর কণ্ঠে বলে উঠল। Someone is looking at you weirdly. আরুষ নির্বিকার চিত্তে কথাটা শেষ করতে মাহাতির গলা খাকারি দিয়ে আরুষের গা থেকে নেমে গেল। ঘাবড়ে যাওয়া মুখে আশপাশ চোখ বোলাতেই দেখলো মোমো তাদের দিকে তাকিয়ে। মাহাতি দাঁত চেপে আরুষের কানে কানে বলল। এই শাকসুন্নি মহিলা সবসময় আমার দিকে নিশানা সেট করে রাখেন নাকি? আরুষের কঠোর দৃষ্টির সম্মুখে পড়ে মাহাতি জিভ কেটে আমতা আমতা করে বলে উঠল। মানে আমি বলতে চাইছিলাম ভদ্র মহিলা যেখানে ইনসিডেন্ট ঘটে সেখানেই উপস্থিত থাকেন। দুজনেই নিচে নামতে দেখলো নতুন একজন ব্যক্তির আগমন। হেলাল সাহেবের কথা কানে আসলো আরুষের। তিনি বলছেন, আনিকা, ও হচ্ছে জাইন, আমার বড় ছেলে। আর জাইন, ও হচ্ছে। হেলাল সাহেব কথা শেষ করতে পারলেন না। অনিকা হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দিল জাইনের উদ্দেশ্যে। জাইন বাড়ানো হাত দেখে না দেখার ভান করে পাশ কাটিয়ে যেতে যেতে শান্ত আওয়াজে বলে উঠল। এক্সকিউজ মি। আনিকা আলগোছে গুটিয়ে নিল নিজের হাত। কালো মুখ করে হেলাল সাহেবের দিকে কাদো কাদো চেহারা বানিয়ে তাকালো। হেলাল সাহেব বলে উঠলেন, ফরগেট ইট। লিপি বেগম দূরে দাঁড়িয়েছিলেন। জাইনের এমন কাণ্ডে ঠোঁট চেপে হাসি আটকালেন। অন্যার কোনায় মুখ চেপে চলে যেতে নিলেন। জাইন ডেকে উঠল। গিভ মি সাম ফুড মম, আর জাস্ট হোয়াট এভার ইউ মেড। মাহাতি দুহাত দুদিকে মেলে এসে অনিকাকে জড়িয়ে ধরতে নিল। অনিকা দূরে সরে গেল। নাক চেপে ধরে বলে উঠল, স্মেল আসছে, দূরে যাও মাহাদি। মাহাতি নাক ফোলালো। নিজের কাপড় থেকে নাক টেনে স্মেল নিয়ে বলল, কোনো স্মল নেই এই দেখেও। অনিকা পাত্তা দিল না মাহাতির কথা। ভিক্টরের দিকে চেয়ে বলে উঠল, মাহাদির গায়ে মিস রোজের পারফিউম স্প্রে করো। ওইটা মেলি পারফিউম। অনিকা অনীহা নিয়ে শুধালো। সো হোয়াট? ভিক্টর অনিকার কথা মতো তার ব্যাগ থেকে পারফিউম বের করে মাহাতির গায়ে স্প্রে করলো। তারপর অনিকা দুহাত মিলে মাহাতিকে জড়িয়ে ধরতে ধরতে বলল, ও মাহাদি, আমি তোমাকে অনেক মিস করেছি। মাহাতি অনিকাকে ভেঙ্গালো। ও মাহাদি, আমি তোমাকে অনেক মিট করেছি। অনিকা এবার হাঁক ছেড়ে বের হয়ে আসলো। আরুষের দিকে সরু চোখে চেয়ে এগিয়ে গেল। আরুষ তখন এসে যেখানে দাঁড়িয়ে ছিল এখনো সেখানেই দাঁড়িয়ে। বাহাতে মোবাইল চেপে ধরে কিছু একটা করছে মনোযোগ সহকারে। নিজের সামনে কাউকে দেখতে মোবাইল পকেটে ঢুকিয়ে নিল তৎপরতা নিয়ে। গলার নিচ থেকে শীতল স্বর বের হয়ে আসলো। What? আনিকার কাছে মনে হলো ধমকে কথা বলছে লোকটা। নিজের মনের ভাব ভেতরে চেপে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। আরও সেই বাড়ানো হাতের দিকে অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখল। তারপর চোখ তুলে তাকিয়ে দৃঢ় গলায় শুধালো, Who are you? আসার পর থেকে গুনে গুনিয়ে দুবার অপমানিত হলো অনিকা। জীবনে এতবার কখনো সে অপমানিত হয়নি। এখানে এসে যতবার অপমানিত হয়েছে। প্রথমে আঙ্কেলের বড় ছেলে, আর এখন তার ছোট ছেলে। আজ কি তার অপমান হওয়ার দিন? ঢোক গিলে অপমান হজম করে নেওয়ার চেষ্টা করলো। ঠোঁট চেপে গলার কাছে দলা পাকা কান্নাগুলো চেপে বলে উঠল, আমি আমি আরস কথা কেটে দিয়ে বলে উঠল,
Whatever. Do your thing and move out of the way. অনিকার চোখ অপমানে ছলছল করে উঠল। এতক্ষণে খুশিতে ভরা মন এক মুহূর্তে দুঃখের সাগরে ভাসতে সময় নিল না। খাবার টেবিলে নাইফি দিয়ে ধীরে ধীরে কেটে খাবার মুখে পড়ল অনিকা। হেলাল সাহেবের সাথে টুকটাক কথা চলছে তার। চেয়ার টেনে শব্দ করে মোমো বসতেই মাহাতি চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো সামান্য সময়ের জন্য, তারপর তা ভেঙে গেল। দুজনেই অস্বস্তি নিয়ে চোখ সরিয়ে নিয়ে স্থির করলো অক্ষিতই প্লেটের দিকে। চুপচাপ খাবার খেতে ব্যস্ত হলো। রোহিণী আশঙ্কিক স্বরেই বলে উঠলেন, কিরে মোমো, এমন চুপচুপ কেন তুই? কথা বলছিস না কেন? আনিকা এতক্ষণ মোমোকে খেয়াল করলো। প্রথম দেখাই গুলুমুলু মেয়েটাকে তার মনে ধরল। গোল গোল চোখে মোমোকে অবলোকন করে বলে উঠল, হাই বেবি গার্ল, ইউ লুক লাইক আ ডল। তুমি কি মাহাদিকে বিয়ে করবে? আসলে বেচারার কোনো গার্লফ্রেন্ড নেই। প্রথমবার দেখা হওয়ার পর এমন অদ্ভুত কথা কেউই আশা করেনি অনিকার থেকে। অনিকার ঠোঁটে মিষ্টি হাসি ঝুলে আছে। তার পেছনে দাঁড়িয়ে ভিক্টর, হাতে ব্যাগ নিয়ে। রোহিণী হেসে দিলেন শব্দ করে। পরিবেশ স্বাভাবিক করতে অনিকাকে প্রশ্ন করলেন, মজা করছো না তুমি? সে তো মামু আমার ভাবি হলে মজা করব, এখন আমি সিরিয়াস। বেচারা মাহাদিকে কোনো মেয়ে পাত্তা দেয় না। মোমো লিপি বেগমের দিকে নাক ফুলিয়ে চেয়ে বোঝালো এই মেয়েকে থামাও। জাইন তখন শক্ত কণ্ঠে বলল, That's too much. Stop the nonsense talk. Like Mahdi, Momo's brother. অনিকা আবারও অপমানে থমথমে মুখ করে নিল। মনে মনে নিজেকে ধিক্কার জানালো। কে এক বাড়িতে এসেছে, কথায় কথায় এরা অপমান করে। পঞ্চমবারের মতো দীর্ঘশ্বাস ফেলল অনিকা। খাবার খেতে ইচ্ছে করছে না তার। মাহাতি আর চোখে দেখল বোনকে একবার, মুখ দেখে বুঝে নিল এখানে আরেকটু বসে থাকলে তার ফুলের মতো নাজুক বোনটা কেটে দিবে। তাই সে উঠে দাঁড়িয়ে বলে উঠল, আই এম ডান। অনিকার সাথে আসো, তোমার সাথে কথা আছে। অনিকা এখান থেকে বের হতেই চাইছিল। মাহাতির কথাই উঠে দাঁড়ালো খাবার টেবিল থেকে। টিস্যু দিয়ে ঠোঁট মুছে নিয়ে ক্যাজুয়াল হাসি দিয়ে মাহাতির পেছন পেছন চলে গেল। সাথে ভিক্টর ও ছায়ের মতো ওদের অনুসরণ করলো। সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতেই মাহাতি দু হাতে বুকে টেনে নিল তাকে। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে মৃদু আওয়াজে সান্ত্বনা দিল, ডোন্ট ক্রাই সিস, ইটস ওকে, ফরগেট ইট। সৈয়দ বাড়ি থেকে দুটো গাড়ি পরপর বের হলো। প্রথম গাড়িতে ইসরাত জাইন, মোমো, মাহাদি, ভিক্টর। দ্বিতীয় গাড়িতে ড্রাইভিং সিটে আরশ, ফ্রন্ট সিটে আনিকা, ব্যাক সিটে ইরহাম, আহান, নুসরাত। আরশ ফ্রন্ট মিরর ঠিক করে নিয়ে বলে উঠল, কে একজন সিট বেল্ট বাঁধেনি তাকে বলা হচ্ছে বাঁধার জন্য। নুসরাত বিরক্ত হয়ে সিট বেল্ট টেনে নিয়ে বেঁধে ফেলল। আনিকা ঘাড় বাঁকিয়ে পেছনে ফিরে নুসরাতকে দেখল। চিকন সুরে বলে উঠল, তুমি মুখে কি ইউজ করো? এতটা গ্লো করছে কিভাবে? কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার ইউজ করো? নুসরাত ঠোঁট বাঁকিয়ে মিথ্যা হাসি দিল। টেনে টেনে বলল, স্পেশাল ওয়াশরুমের কাপড় ধোয়ার বাসন দেই, লাইক ভিম ওয়াশ, কামার সাবান, লাক্স সাবান, ডাব সাবান ইত্যাদি ইত্যাদি। কখনো কখনো হুইল পাউডার দিয়ে মুখ ধুয়ে ফেলি, আবার কখনো কখনো হ্যান্ড ওয়াশ দিয়ে। আপনি চাইলে ট্রাই করতে পারেন মিস। আনিকা বলে উঠল, মিস বলতে পারো। তোমার আর আরসের ডিভোর্স হয়ে গিয়েছে? নুসরাত অনীহা নিয়ে বলে ওঠে। তার আগে এটা বলুন আপনি কে? আনিকা প্রফুল্ল হয়ে জবাব দিল, ওনার উঠবি। এবার আমার প্রশ্নের উত্তর দাও। নুসরাত আর চোখে আরশকে দেখল। উদাসীন গলায় বলে উঠল, জানি না। আনিকা আর কথা বলল না। ব্লুটুথ কানেক্ট করে লাউড স্পিকারে গান বাজানো শুরু করলো। ইরহাম নুসরাতের কান ঘেঁষে মৃত সুরে ভ্রু উঁচিয়ে বলে উঠল, এই মহিলা এত বেশি ইন্টারফেয়ার করছে কেন আমাদের পরিবারের বিষয়ে? ভাই দেখি কোনো কথা বলে না, কেমিস্ট্রিটা কি? নুসরাত শক্ত কণ্ঠে বলল, কোনো কেমিস্ট্রি নেই, ইগনোর কর ভদ্র মহিলাকে। জাইন ইসরাতকে নিয়ে এসেছে ওয়েডিং ওয়ার্ড্রোবে। আসার পর থেকেই অফ হোয়াইট কালার লেহেঙ্গা একের পর এক পরাচ্ছে তাকে। গত 1.5 ঘন্টা যাবৎ কাপড় টয়েল দিচ্ছে তারা।
ইসরাত কিছুক্ষণ পরপর কাপড় চেঞ্জ করে এসে জাইনের সামনে দাঁড়াচ্ছে। জাইন তাকে বারবার নতুন কাপড় চুজ করে টয়লেট রুমে পাঠাচ্ছে। সব কাপড়ে খুদ বের করছে লোকটা খুঁজে খুঁজে। কোনোটার ফিটিং নিয়ে চিৎকার করছে, কোনোটার লং লেথ নিয়ে তার সমস্যা, আবার অতিরিক্ত রিভিলিং বলে বলে কাপড় চেঞ্জ করাচ্ছে। আরশ, মাহাদি, ইরহাম, আহান, ভিক্টর জেন্টস সাইডে। জাইন না করে দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত কাউকে আসতে না বলে ততক্ষণ পর্যন্ত যেন কেউ না আসে এখানে। পরপর অনেকক্ষণ কাপড়ে খুঁত ধরার পর শেষ পর্যন্ত একটা কাপড় তার পছন্দ হলো। ইসরাতকে উল্টো করে দাঁড় করিয়ে রেখে দেখলো ড্রেসের ডিজাইন খুঁটিয়ে খুঁটিয়ে শেষ পর্যন্ত এটা ডান করা হলো। ইসরাত টয়লেট রুম থেকে এসে ধূপ করে সোফায় বসে পড়ল। নুসরাতকে দেখলো সোফায় বসে মিটিমিটি হাসছে। বলল, নুসরাত নাসির, বেশি করে হাসো, তোমার সময় দেখে নিব। নুসরাত নির্বিকার চিত্তে বলল, এত কষ্ট করতে হলে আমি জীবনেও বিয়ে করব না। প্রয়োজন হলে শার্ট প্যান্ট পরে বিয়ে করব। দেখা যাবেই না হয় তখন। ইসরাত ঠোঁট বাঁকিয়ে নুসরাতকে ভেঙচি কাটল। যেন একের পর এক জুতো দেখছি, কয়েকটা জুতো পছন্দ করে এনে ইসরাতের পায়ের কাছে রাখলো। ইশারা করলো পরি দেখতে। ইসরাত হাঁপানি গলেই বলল, এনার্জি নেই, এই মুহূর্তে সম্ভব না। জাইন হাঁটু গেড়ে মেঝেতে বসলো। ইসরাতের পা চেপে ধরে নিজের হাঁটুর উপর রাখলো। টাকনু পর্যন্ত স্পর্শ করা জিন্সের প্যান্ট ফোল্ড করে উপরে তুলে দিয়ে বলে উঠল, আপনি রেস্ট করুন, আপনার পা আমার উপর ছেড়ে দিন। ইসরাত পা টেনে সরাতে চাইল। জাইন চোখ দেখালো, ধমকে উঠে বলল, নড়াচড়া করবেন না, না হলে কিন্তু কোলে বসিয়ে জুতো পরাবো। ইসরাত বিরক্তির শ্বাস ফেলে শরীরে তার ভার ছেড়ে দিল সোফায়। জাইন ধীরে ধীরে ইসরাতের পায়ে জুতো পরালো। প্রত্যেকটা জুতো পরিয়ে জানতে চাইল। এটা কি কমফোর্টেবল লাগছে? ইসরাত শুধু এমনি হু বলল। জাইন কয়েকটা পরানোর পর শেষ পর্যন্ত জুতা চুজ করতে ব্যর্থ হলো। ইসরাতকে বলে উঠল, সবগুলো কমফোর্টেবল হলে সবগুলো নিয়ে নিই। ইসরাত আশ্চর্য বনে গেল, অস্বাভাবিক হেসে বলল, আপনি পাগল? জাইন কথা শুনল না ইসরাতের। স্টাফকে ডেকে বলে উঠল, সবগুলো জুতো হাই হিল আর হোয়াট এভার প্যাক করে দিন। মেয়েটা হেসে বলল, ইয়েস স্যার। এরপর মেকআপের ওখানে জাইন ঈদগুলো বই নিয়ে যাচ্ছে নুসরাত আর মোমো। অনিকা মুগ্ধ হয়ে দেখছে জাইনকে। কেয়ারিং একজন পার্সন। এক হাতে ইসরাতকে আগলে রেখেছে নিজের বাহুর সাথে লোকটা। গ্লাস দ্বারা আরবিত শোরুমে ঢুকে গেল জাইন। নুসরাত আর মোমো দুজন দুজনের দিকে তাকালো। নুসরাত খ্যাক করে উঠে শুধালো, আমাদের কি এরা জামাই বউ কাজের ঝি নিয়ে আসছে? মোমো ঠোঁট উল্টিয়ে বলল, জানি না। নুসরাত দাঁতে দাঁত চেপে শুধালো, তুই কি জানিস আমার মা? মোমো কিছু বলতে নিল। নুসরাত বলল, চুপ কর, কোনো কথা না। কথা বলে বল বানিয়ে পার্কিং লটে সটাবো। জাইন ভেতরে ঢুকে ইসরাতকে জিজ্ঞেস করলো, কোন ব্র্যান্ডের স্কিন কেয়ার মেকআপ ইউজ করেন আপনি? ইসরাত শান্ত সুরে বলল, লরিয়ালের। জাইন স্টাফের উদ্দেশ্যে কয়েকটা প্রোডাক্টের নাম বলল। এই তো নিয়াসিনামাইন সিরাম, তারপরে রিভার্টা লিফট, পিওর ক্লে মাস্ক, হোয়াইট পারফেক্ট ক্লিনিক্যাল, তারপরে আরেকটা কি জানো, হাইডার ফ্রেশ। হ্যাঁ, আর মেয়েদের যা যা প্রয়োজনীয় আছে সব কিছু দিয়ে দিন। লোকটা সব প্যাক করে দিল। এরপর ড্রেস আর শাড়ি কেনার জন্য অন্য দোকানে ইসরাতকে নিয়ে গেল। তাদের সব জিনিস নুসরাত আর মোমো দুহাতে নিয়ে ঘুরছে। তাদের দেখে মনে হচ্ছে দুজনকে নিয়ে আসছি কাজ করার জন্য। জাইন এরপর কয়েকটা শাড়ি বাছাই করে নিল ইসরাতের জন্য। নিজের পছন্দের কিনলেও সে বারবার জিজ্ঞেস করে নিল কমফোর্টেবল কিনা। ইসরাতের একই উত্তর, সব কমফোর্টেবল। বিয়ের শপিং প্রায় শেষের দিকে। আরশ, ইরহাম, আহান, ভিক্টর, মাহাদি এসে হাজির হলো সেখানে। ইরহাম নুসরাতের হাতে সব ব্যাগগুলো নিজের হাতে নিল। তারপর ভিক্টর আর সে মিলে সবগুলো ব্যাগ গাড়িতে নিয়ে রেখে আসলো। এতক্ষণ ঘুরতে ঘুরতে নুসরাতের হাত পা অসাড় হয়ে গিয়েছে। কোনো রকম উড়ে গিয়ে বাড়িতে শুয়ে পড়তে ইচ্ছে করলো তার। হাত দিয়ে ব্যাগ ধরে রাখার হাতে র্যাশ র্যাশ পড়ে গিয়েছে। এসব জিনিসে তাকে কে পাঠিয়েছে? নিজেকে কয়েকটা গালি দিল। কেন আসতে গিয়েছিল? পানি পিপাসা পাওয়ায় আশেপাশে চোখ ঘোরালো ইরহামকে নিয়ে ফুড কর্নারে যাওয়ার জন্য। প্রতিমধ্যেই একটা ছেলে এসে নুসরাতের পাশে দাঁড়ালো। নুসরাত ছেলেটাকে দেখেই চিনে ফেল। এটাকে সে দেখেছে ওই নেতা ফেদার সাথে। চেলাটা এখানে কি করছে?
প্রশ্ন জাগলো মনে। বিরক্তি নিয়ে পাশ কাটাতে নিলে ছেলেটা ঠান্ডা পানির বোতল নুসরাতের সামনে এগিয়ে দিয়ে বলল, ভাবি, ভাই পাঠিয়েছে। নুসরাত তীক্ষ্ণতার সাথে ছেলেটাকে দেখল, চোখে তাকিয়ে জানতে চাইল। কে ভাবি? আপনি? নুসরাত ছেলেটাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল। আমি কোনো ভাইয়ের ভাবি না, অন্য কেউ। ছেলেটা নুসরাতের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে কানে কাছে যেতে সুরে বলল, জি না, আপনি ভাইয়ের ভাবি। নুসরাত থেমে গিয়ে আঙ্গুল তুলে শাসালো, কাটকাট কণ্ঠে বলল। ভাবি না, ভুল হচ্ছে। ছেলেটা সম্মানের সহিত চোখ নামিয়ে নিয়ে বলল, আপনি ভাবি, কোনো ভুল হচ্ছে না। নুসরাতের মাথার উপরিভাগ খা খা করে উঠল রাগে। তারপর মেকি হাসির বাহার ঠোঁটে ঝুলিয়ে বলল, বলটি বোঝো না কেন তুমি? আমি তোমার ভাবি না, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি, অন্য কেউ ভাবি। ছেলেটাও নুসরাতের মতো করেই বলল, আপনি কেন বুঝছেন না? আপনি ভাবি, আপনিই ভাবি, আপনি আমার ভাবি। নুসরাতের জ্ঞান বুদ্ধি প্রায় লোপ পেল। পা থেকে স্লিপার খুলে হাতে নিয়ে চোখ রাঙিয়ে রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, আর একবার ভাবি বল শালা, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। ছেলেটা ভয় নিয়ে তাকালো নুসরাতের দিকে, তবুও কোমল কণ্ঠে ডাকলো, ভাবি। নুসরাত কিয়ৎকাল ভয়ে শঙ্কিত হওয়া ছেলেটাকে দেখল। স্লিপার আবার পায়ে পড়ে নিয়ে বলে উঠল, ভাবি ডাকার চেয়ে ভালো আম্মা ডাক বেড়া। ছেলেটার কণ্ঠে মোলায়েমতা এনে ভদ্রতার সহিত ডেকে উঠল, ভাবি আম্মা। নুসরাতের পেছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছে আরশ। নুসরাত রেগে মেগে কিছু বলার পূর্বেই শটান হয়ে দাঁড়িয়ে থেকে আরশ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে শুধালো, কে ভাবি আম্মা? নুসরাতকে এসে যে ছেলে পানি সেধেছিল ওর নাম আয়ান। আয়ানের সাথে এসে জুটেছে আরও কয়েকটা ছেলে পেলে, সবগুলোই ভাবি আম্মা ডেকে মুখে ফেনা তুলে ফেলছে। আরও শুধু চুপচাপ লক্ষ্য করছে নুসরাতকে। তার সাথে ভাব নেই এই বেয়াদব মহিলা। তখন জিজ্ঞেস করেছিল, এগুলো ভাবি আম্মা বলে তোকে ডাকছে কেন? তার দিকে না ফিরে চুল উড়িয়ে চলে আসছে, সাথে ছেলেগুলোকেও নিয়ে আসছে। আরশের কাছে কোনো কিছুই ভালো ঠেকছে না। তার বুকে ওসব ছোকরা পোলাপান ভাবি ডাকবে কেন? আরশ মনে মনে কিছু একটা ভেবে গলা খাকারি দিল ছেলেগুলোকে তার দিকে ফেরানোর জন্য, কিন্তু একটা ছেলে আরশের দিকে ফিরেও তাকালো না। রাগে হিস করে আরশ গলা ফাটিয়ে জানতে চাইল, ও তোমাদের কি? ছেলেগুলো ফিরে সমস্বরে বলে উঠল, ভাবি আম্মা। আরশ নিজের ক্লিনসেপ ধারালো চোয়ালে হাত বুলালো। ইচ্ছে করলো নিজের চুল নিজেই টেনে ছিঁড়ে ফেলতে। রাগ সামলে নিতে প্রখর গরম নিঃশ্বাস মুখ দিয়ে ফুস করে ত্যাগ করলো। তারপর নুসরাতের দিকে ভুরু দিয়ে ইশারা করে বলল, নানি ডাকবে, বুঝেছ? আয়ান কপালে ভাঁজ ফেলল। বয়স বেশি না, 17-18 হবে। তাদের ভাবি আম্মা বলে দিয়েছে ভাবি আম্মা ডাকতে। তাহলে উনিকে যে বলবে নানি ডাকবে? সে শক্ত কণ্ঠে বলল, ভাবি আম্মা বলেছে তাকে ভাবি আম্মা ডাকতে, তাই আমরা সবাই মিলে ভাবি আম্মাকে ভাবি আম্মা ডাকবো। আপনি কে আমাদের এসব বলার? আরশের মাথা রাগে ভন ভন করে উঠল। তার বউ কেন ভাবি হতে যাবে? তার বউ শুধু তার বউ, অন্য সবার নানি খালা চাচি হবে। ভাবি হওয়া যাবে না, এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব। বউ নিয়ে সৈয়দ আরশ হেলাল কোনো রিস্ক নিবে না। বইয়ের বিষয়ে সে একদম পাক্কা, কোনো হেরফের হবে না। রাগী কণ্ঠে হিসিয়ে বলে উঠল, আমার বউ হয় ও। নাহিয়ানের ছোকরারা একসাথে হেসে ঠাট্টা করে উড়িয়ে দিল আরশের কথা। আরশের মতো করে তারাও শক্ত কণ্ঠে নিজের জায়গায় পাহাড়ের মতো অটল থেকে বলল, আপনি ভাবতেই পারেন ভাবি আম্মাকে আপনার বউ, কিন্তু ভাবি আম্মা তো আর আপনাকে জামাই ভাবে না। আচ্ছা, ওসব ভাবা ভাবির মধ্যে কোনো সীমাবদ্ধ থাকে, এর বেশি কিছু যেন না হয়। আরশের মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত থিরথির করে রাগে কেঁপে উঠল। নাক ফুলিয়ে কিছু বলতে যাবে, তোফ এসে হাজির হলো সেখানে। সে এসে দাঁড়িয়ে প্রথমেই পশ্চাৎদেশ উঁচিয়ে বায়ু দূষণ করলো। তারপর দুভাতে নিজের আশপাশ থেকে বাতাস উড়িয়ে দিয়ে বলল, আপনাকে দুজনরে ভাই বোনের মতো দেখতে লাগান লাগে। আর চোখের আকার প্রকট করে মৃদু চিৎকার করে বলে উঠল, কোন দিক দিয়ে?
যত সব ছোট লোকই কথা। তোফের বলার ভঙ্গিমা দেখলে যে কেউ হেসে কড়াকড়ি খাবে। সে চুল চুলকে নিয়ে খচ্চরের মতো বলল, প্রথমে আসা যাক মুখের কাটিংয়ে। দুজনের সেম মুখ, নাক দুজনের উঁচু, ঠোঁটও ছোট ছোট, এরকম কালারটাও সামান্য এদিক ওদিক, উচ্চতায়ও প্রায় সেম। আরো শীতল গলায় বলল। নুসরাত নাসির 5 feet 6 inch and I'm 6. তোফ নাক খুঁচিয়ে নিল, তারপর আবারও বলল, শুধু এদিক দিয়ে আপনাকেও মিল নাই, আর সব দিক দিয়ে মিল আছে। পুরো ভাই বোন আপনারা। ভাবি আম্মাকে বোনের নজরে দেখেন, এর বেশি দরকার নাই। মিনমিন করে বলল। এর বেশি দেখতে গেলে ভাবি আম্মা চোখ উড়িয়ে দিবে। আরুষ খুবই কষ্ট করে বসেছিল। রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাত মুষ্টিবদ্ধ করে রেখেছিল, কিন্তু তোফের এসব আচরণে রাগের মাত্রা এত বাড়ল, কেউ কিছু বুঝে ওঠার আগে নিজের টেবিল থেকে উঠে এসে শক্তি দিয়ে একটা ঘুষি বসিয়ে দিল। তোফ এমন অতর্কিত হামলা হবে বুঝিনি। আশঙ্কিক হামলায় নিজের জায়গা থেকে হেলে পড়ে যাচ্ছিল। সোজা হয়ে দাঁড়িয়ে সেও সমান শক্তি দিয়ে বসালো আরশের নাক বরাবর ঘুষি। নাকের পর্দা পাতলা হওয়ায় আবারও সেদিনের মতো নাক দিয়ে বেয়ে তরল গড়িয়ে পড়ল। আরও সাথে তালু দিয়ে নাক মুছে দেখল রক্ত। বিরক্ত হলো। তারপর ওই দিকে দৃষ্টি স্থির রেখে তোপের পেটের কাছে ঘুষি বসালো। তোপ উল্টে গিয়ে পড়ল মেঝেতে। পেট চেপে ধরে উঠে বসতে যাবে, আরশ এক হাতে কলার চেপে ধরে শুধালো। Do we look like fucking sibling? তোফ দাঁত কেলিয়ে হাসলো। মুখে ঘুষি পড়াই দাঁতের সাথে দাঁত লেগে ঠোঁট কেটেছে। ঠোঁটে রক্ত মুছে নিয়ে বলে উঠল, অবশ্যই, দেখলে বোঝা যায় ভাই বোনের সেরা জুটি। আরশের আগে হাত তুলে আরেকটা ঘুষি বসাবে, তার পূর্বেই জাইন সাবধানী স্বরে বলে উঠল, স্টপ দিস ননসেন্স শিট। শুনে তোলা হাত শূন্যেই রইল আরশের। মাহাতি এসে টেনে তুলল আরশকে মেঝে থেকে। তো দাঁত বের করে হাসছে, আরশকে উস্কানোর সকল রকম চেষ্টা করছে। জাইন শক্ত কণ্ঠে আদেশ দিল, হাসি বন্ধ করো। তো ঠোঁট চেপে ধরে হাসি বন্ধ করে নিল। ভদ্র বাচ্চা নাই উঠে দাঁড়াতেই নাইহানে পেছন পেছন ঘোরা সবগুলো ছোকরা এসে চেপে ধরল তোফকে। আয়ান নুসরাতের দিকে তাকাতেই দেখল সে টেবিলে মাথা হেলিয়ে রেখে চেয়ে আছে এইদিকে। এতক্ষণ মারামারি দেখার তালে নুসরাতের দিকে তাকানোর কথা বেমালুম ভুলে বসেছিল সে। নুসরাত ঠোঁট বাঁকিয়ে হেসে ব্যগ্রতার সাথে বলল, থেমে গেল কেন? ভালোই তো লাগছিল আরো 2-4 মিনিট ফাইট করতে, এক্ষুনি তো ক্লাইম্যাক্স শুরু হতো। মাহাদি আরশকে এনে চেয়ারে বসলো। ভিক্টরকে অনিকা ডেকে পাঠালো। ভিক্টর অনিকার ব্যাগ নিয়ে আসতেই সেখান থেকে ওয়ান টাইম বের করে মাহাদির হাতে তুলে দিল সে। মাহাদি ওয়ান টাইম আরশের যেখানে কেটে গেছে সেখানে লাগাতে লাগাতে কানে কাছে ফিসফিসি টিপ্পনি কাটতে আওড়ালো। ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। আরো সামান্য ঘাড় বাঁকাতেই মাহাদি মুখ বন্ধ করে নিল। ঠোঁটে মিটি মিটি হাসি এখনো লেগে নাকে ওয়ান টাইম লাগিয়ে দিয়ে তো আবার বলল, ও আমার দায়িত্ব, এর বেশি কিছু না। দায়িত্ব। জাইন পরিবেশ সামলে নেওয়ার চেষ্টা করছে। এতক্ষণে দলা পাকিয়ে গিয়েছে তাদের টেবিলের আশেপাশে। অনেকে ভিডিও তৈরি করেছে মারামারি করার। জাইন ভিক্টরকে ইশারা করলো কিছু একটা। তারপর ভিক্টর সবার কাছে গিয়ে নিজের হিম করে দেওয়া কণ্ঠে বলল, যে বা যারা ভিডিও করছো ডিলিট করো, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো ঠোঁটের কাছে রক্ত কাপড়ে মুছে নিল। আইনকে ভরু দিয়ে ইশারা করে হাঁটা শুরু করতেই তার সাথে যাওয়া সবগুলো আরশকে শুনিয়ে শুনিয়ে ব্যঙ্গাত্মকভাবে বলল, ভাবি আম্মা আসছি। ভাবি আম্মা, ভাবি আম্মা, আমরা আপনার বাড়ির আশেপাশে থাকবো ভাবি আম্মা। যে কোনো প্রয়োজনে আমাদের জানাবেন ভাবি আম্মা। ওই ঘটনার পর দেখতে দেখতে 14 দিন কেটে গেল। আরুষের সাথে নুসরাতের দেখা হয় না। আরুষ নিজে সেদে কথা বললেও কথা বলে না নুসরাত। 6টা থাপ্পড়ের বদলা সে নিচ্ছে আরুষের সাথে, কোনো বাক্য বিনিময় না করে। আরুষ নুসরাতের এমন বাচ্চামির আচরণে বিরক্ত। গত 16 দিন যাবৎ এই বেয়াদব মহিলা তার সাথে যা তিরিং বিরিং করেছে তা বলার বাহিরে। মাহাদি তাকে নিয়ে শুধু আসে আর আবেগের বশে বলা একটা কথা নিয়ে সারাদিন টিপ্পনি কাটে। এদিকে ফ্রান্সে যাওয়ার সময় যতদিন যাচ্ছে ততদিন আগাচ্ছে।
এমন করলে তো চলবে না। নুসরাতের এমন বাচ্চামি আচরণে খেসারত কেন সে দিবে? এদিকে বিয়ের দিন যত কাছে আসছে তত কাজের চাপও বাড়ছে। আজ কিছু সময় আরশের হাতে থাকায় নাসির মঞ্জিলের উদ্দেশ্যে বের হতে নিল। এর মধ্যে জাইন এসে হাজির তার সামনে। নিজস্ব ভঙ্গিমায় দাঁড়িয়ে কিছুক্ষণ আরশকে দেখল সে, তারপর বলে উঠল, ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আমার কথা হয়েছে, ওরা বিয়ের আগের দিন এসে মেহেদি সেট বিয়ের সেট ঠিক করে দিবে, শুধু অ্যাডভান্স দেওয়া বাকি রয়েছে। এগুলো নিয়ে তুই দিয়ে আয়। আর আরেকটা কথা, কনভেনশন হল কিন্তু কয়েকটা আমি সিলেক্ট করে রেখেছি, আউটডোর ইনডোর সব কিছু দেখে আসিস আসার সময়। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ওদের কেমন তা সবার আগে খেয়াল করিস। জাইন কয়েকটা বক্তব্য দিয়ে যেমন গতিতে এসেছিল তেমন গতিতেই চলে গেল। আরুষকে একবার জিজ্ঞেস করলো না সে যাবে নাকি যাবে না, কি এক অবস্থা। আরুষ দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে মানিব্যাগ চাবি নিয়ে আসলো। 3/4 প্যান্টের পকেটে ঢুকে হাঁটা ধরলো সামনে। মাহাদি বিয়ে শপিং করতে গিয়েছে, তাই বাসা খালি। ইরহাম আর আহান্ত সারাদিন ওই বাড়ি পড়ে থাকে। এরা এখনো ওই বাড়ি। আরশ বের হয়ে গেল বড় বড় পায়ে। নুসরাতের সাথে দেখা করে কথা বলার চিন্তাটা বেমালুম ভুলে বসলো কাজের চাপে। কনভেনশন হল দেখে সবকিছু সিলেকশন করে আসতে আসতে রাত 1টা বাজলো। বাসায় আসতে জাইন আবার তাকে নিয়ে চলে গেল ওয়েডিং ওয়ার্ড্রোবে। সেখানে গিয়ে আরও কিছু কাজ শেষ করে বাড়ি ফিরল ভোর 4টায়। ঘুমাতে যাওয়ার চিন্তা ভাবনা মাথায় থাকলো। একদম গোসল সেরে এসে বিছানায় বসলো। চোখ বোলালো পুরো রুমে। নিচের পায়ের কাছে তাকাতে দেখলো শার্ট খুলে ঘুমাচ্ছে মাহাদি, পরনে শুধু শর্ট প্যান্ট। আরশ এসি পাওয়ার 20-এর নিচে নামিয়ে দিয়ে ঠাস করে শুয়ে পড়ল বিছানায়। চোখ বন্ধ করতেই ক্লান্তিতে ঘুম এসে ধরা দিল অক্ষিপটে। হাতে ভেজা টাওয়াল বিছানার এক পাশে পড়ে রইল ওভাবেই। সকাল সকাল নুসরাতের মাথা হ্যাং হয়ে আছে। তার বন্দুকজি দেখা পাচ্ছে না 2 দিন যাবৎ। সেদিন তার রুমে লক করে রেখেছিল, কিন্তু ব্যাটা বদমাস বন্দুকজি কোথাও নেই। ভালো করে আশপাশ খুঁজলো সে, না নেই কোথাও। হঠাৎ মিমু আকারের শব্দ কানে ভেসে আসতেই থাই গ্লাস বেয়ে উকি দিল নুসরাত। ব্যাকইয়ার্ডে চোখ পড়তে নুসরাতের চোখ রসগোল্লা হয়ে গেল। বিস্ময়ে দাঁত খিচে গেল। বন্দুকজি বিড়াল একটার সাথে বসে ইটিস পিটিস করছে। সে প্রায় 20 বছরের একজন যুবতী হয়েও প্রেম করতে পারল না, আর এই বন্দুকজি ছানা থাকতে প্রেম করে। নুসরাত চোখ তীক্ষ্ণ করে দেখল বন্দুকজির সাথে থাকা বিড়ালটা দেখতে চেনা চেনা ঠেকল তার কাছে। মাথায় চাপ দিতেই বিহ্বল হয়ে মুখ থেকে বের হয়ে আসলো এক টাইপ শব্দ। তার বিড়াল হয়ে পাশের বাড়ির সজীবে বিড়ালের সাথে প্রেম, এটা নুসরাতের কাছে ঘোর অন্যায় ঠেকল। কত বড় সাহস! সজীব তার উপর দড়ি ডালতে পারেনি বলে ওর বিড়াল বদমাইশটাকে তার নিষ্পাপ বন্দুকজির পেছনে লেলিয়ে দিবে। নুসরাত দুপাশে মাথা নাড়ল, অসম্ভব। মাথায় 2-1টা বাজ পড়ল ইন্ডিয়ান নাটকের মতো। তারপর নুসরাত আরেকটু চোখ খিচিয়ে তাকাতেই দেখল তার বন্দুকজির পেট সামান্য ফোলা। এতেই নুসরাতের চোখ কোটর থেকে বের হয়ে আসলো। বড় বড় চোখ বানিয়ে দৌড় দিল ইসরাতকে সব জানানোর জন্য। ইসরাত নিজের রুমে বসে বই পড়ছিল গভীর মনোযোগ বইয়ে, কিন্তু নুসরাতের ঢুসঢাস করে ভেতরে ঢোকাই মনোযোগ বিক্ষিপ্ত হলো বই থেকে নজর তুলে উপরে চাইতেই দেখল নুসরাত উল্টে মেঝেতে পড়ে আছে। দুহাতে মাথা চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আমার বন্দুকজি, আমার বন্দুকজি। ইসরাত ভুরু কুচকাতেই নুসরাত এক চোখ তুলে তাকালো। আবারও হাই হুতাশে লিপ্ত হলো। মাথা চাপড়ে চাপড়ে নাকি সুরে কেটে কেটে ভাসিয়ে দেওয়ার মতো করেই বলল, বদমায়েশ বন্দুকজি ধোঁকা করেছে আমার সাথে। ইসরাত বুঝলো না কি ধোঁকা করেছে বিলাইটা নুসরাতের সাথে। বই বিছানার উপর রেখে বিরক্ত ভঙ্গিমাই শুধালো, কি ধোকা করেছে বন্দুকজি তোর সাথে? নুসরাত হাই হুতাশ করে মাথা চাপড়ালো। নাটকীয় ভঙ্গিতে চোখের পানি মুছে নিয়ে অস্বাভাবিক দাবানলে ক্ষিপ্ততা পরিপূর্ণ কণ্ঠে বলে, বদমায়েশ বন্দুকজি সজীবের বিড়ালের সাথে ইটিস পিটিস করে পেট বাঁধিয়ে ফেলেছে। ইসরাত বিকট জোরে চিৎকার করে জিজ্ঞেস করলো, কি? নুসরাত খিটখিটে কণ্ঠে চেঁচানো সুরে বলল, বোঝো না শালি, বদমাইশ বিড়াল পেট বাঁধিয়েছে ফষ্টি নষ্টি করে। সামান্য এই কথা? নুসরাত যেন ইসরাতের কথাই আকাশ থেকে ধূপ করে পড়ে গেল।
মানে কি বলে এই মেয়ে? সামান্য এই কথা এটা? সে এক সুশীল সুচ্ছি ভদ্র একটা মেয়ে, আর তার বিড়াল পেট বাঁধিয়েছে। এটা তার কাছে বিষপান করার মতো একটা কঠিন বিষয়। ইসরাতের কথায় নুসরাত বলল, এটা সহজ সরল সামান্য একটু ক্ষীণ বিষয় নয়, এটা পৃথিবী ফেটে যাওয়ার মতো বিষয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষ বিষ পান করে মরে যাওয়ার মতো কঠিন বিষয়। এ মানিতে পারিলাম না আমি। ইসরাত শান্ত চোখে চেয়ে বলে উঠল, তাহলে তুইও পেট বাঁধিয়ে আয়, তারপর তুই আর তোর বিড়াল একসাথেই বসে বাচ্চা দিবি, না হয় বিষ খেয়ে নিবি। নুসরাত ইসরাতের এত কঠিন কথা মেনে নিতে পারল না। চিৎকার করে কান চেপে ধরল, দুদিকে মাথা নাড়িয়ে বলল, এসব বলার আগে তোর মরণ হলো না কেন? কেন কেন কেন? ইসরাত নাটকীয় ভঙ্গিতে বলল, কারণ 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 কোনো কিছুই নেই। যা সর, তোর বিড়ালের কাছে যা। ইসরাত এক আঙ্গুল তুলে সতর্কীকরণ ভঙ্গিমায় শাসালো ইসরাতকে, বলে উঠল, বিড়াল বলবি না, ওর নাম বন্দুকজি। সম্মান দে আমার বিড়ালের বাচ্চাকে। ইসরাত থোড়াই পাত্তা দিল না নুসরাতকে। আরাম করে বসে বই খুলে মনোযোগী হলো। নুসরাত পাত্তা না পেয়ে বিরক্ত হলো, মেঝেতে উল্টে পড়ে রইল অশালীন ভঙ্গিতে। নাজমিন বেগম নিজের বোনের বাড়ি গিয়েছেন বিয়ের কার্ড নিয়ে দাওয়াত দিতে। খালি বাড়ি শয়তানের আস্থানা বলে মানুষজন। নাজমিন বেগমের যেতেই বাড়ি খালি হয়ে গেল। ইসরাতকে ঠেলে ধাক্কিয়ে পার্লারে জাইন ট্রিটমেন্ট করতে নিয়ে পাঠিয়েছে। ইসরাত যাওয়ার পর বাড়ি নুসরাতের হাতে। নাসির সাহেবও বাড়িতে নেই। ইরহাম আহান এসে জুটল তার মধ্যে। সবাই মিলে স্টোর রুম থেকে সাউন্ড সিস্টেম তুলে নিয়ে আসলো। তা বইয়ে টেনে হিসড়ে নিয়ে গেল ছাদে। একটাই তা হলো না, খুঁজে খুঁজে আরও দুটো বের করলো, বাটন প্রেস করলো। তারপর সাউন্ড সিস্টেমের পুরো সাউন্ড বাড়িয়ে দিল। বিয়ে বাড়ি একটু তো ভাইব আনা প্রয়োজন, তাই তারা এই ব্যবস্থা করেছে। বাটন প্রেস করতেই তার স্বরে কে উঠল, বরিশালের লঞ্চে ওইটা লইব কে পিন রুম, আহ বন্ধুরে মোর বুকে লইয়া দিব একখান ঘুম, ঠাইসাই দিব একখান ঘুম। নুসরাত আর ইরহাম সাউন্ড বক্সের পাশে দাঁড়িয়ে চিৎকার করে গানটা গাইল। আহান ওড়াধরা পাশে নাচতে ব্যস্ত। এই গানটা শেষ হওয়ার পর আবারও আরেকটা গান দিল, এসেছে এসেছে আবারও ইলেকশন, জিতবে নৌকা, নেই কোনো টেনশন, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা, নেই কোনো টেনশন, জয় বাংলা, জিতবে আমার নৌকা। এখানে সবাই এসে চিৎকার করে কে উঠল, জয় বাংলা, হারবে আমার নৌকা, জয় বাংলা, লুঙ্গি সামলা, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, পড়বে লুঙ্গি, নেই কোনো টেনশন। নাসির মঞ্জিলে গানের দমকে ফেটে যাবে এমন ভাব। 3টা সাউন্ড বক্সের আওয়াজ এত জোরালো যে নাসির মঞ্জিল ভেদ করে তা সৈয়দ বাড়ি শিকদার বাড়ি পার করে ফেলেছে। এতক্ষণে সোসাইটির ভেতর থাকা অনেক বাড়ির মানুষ এসে দলা পাকিয়েছে নাসির মঞ্জিলের সামনে। সমান তালে কলিং বেল বাজাচ্ছে তারা। গানের উচ্চ সুরে কলিং বেলের আওয়াজে ঢাকা পড়েছে। সৈয়দ বাড়ির জানালা গ্লাস খোলা থাকায় তা দিয়ে সুরসুর করে প্রবেশ করলো শব্দযুক্ত গানগুলো। প্রথম আওয়াজে এত পাত্তা না দিলেও এখন তা বেরিয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। একটা সাউন্ড বক্সের এত আওয়াজ হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সবাই ধরে নিয়েছে একসাথে 3-4টা এরা চালু করে রেখেছে। ভোরবেলা ঘুমানোতে এখনও ঘুম কাঁচা রয়েছে আরশের। অতিরিক্ত আওয়াজে ঘুমে ভাটা পড়ল। এক হাতে বালিশ কানে চেপে ঘুমানোর বৃথা প্রচেষ্টা করলো। কোনোভাবেই কোনো কিছু সম্ভব হলো না। রাগে হিসিস করে উঠে বসল ঘুম থেকে। গানের তালে সৈয়দ বাড়ির প্রতিটা ইট পর্যন্ত কাঁপছে। আরশ রাগে লাল হয়ে সামনে যা পেল তা গায়ে চড়ালো। সামনের দিকে ফিতাওয়ালা ঝুলে রইল ওভাবে। লাগানোর কথা বেমালুম ভুলে গেল। চড়া পিঠ ঘুরিয়ে পায়ে স্লিপার ঢুকালো। রুম থেকে বের হতে হতে হাতের কাছে যা পেল তা নিল। চোখে শিরা উপশিরা ঘুমের অভাবে লাল হয়ে আছে। আখি যুগলের অগ্নিকাণ্ড রাগ দেখলে যে কেউরই শরীরের লোমকূপ শিউরে উঠবে।
ভয়ে খাড়া হয়ে যাবে থরথর করে। ধূপধাপ পায়ে নিচে নামতেই লিপি বেগম বাধা দেওয়ার চেষ্টা করলেন। রাগের বশে কি না কি করে বসে ছেলেটা। ওনার বড় ছেলেটা যত দায়িত্বশীল, বুদ্ধিমান, শান্ত মেজাজের, ছোটটাই ততটাই বিগ্রানো। এখন ছেলেটাকে কি বলবেন? তার শ্বশুরমশাই শান্ত এর সাথে শান্ত আর রাগী এর সাথে রাগী এর বিয়ে দিয়ে দিয়েছেন। আগে এমন হলে জানলে নিজে দাঁড়িয়ে বিয়ে হতে দিতেন না। আরুষকে নরম সুরে বোঝানোর জন্য বললেন, বাচ্চা মানুষ একটু খুশি মজা করছে, করিনি। রাগের বশে কিছু করিস না বাবা। দেখ, ছোট মানুষ ওরা, আরস বড় হলে এমন করবে না। আরুষ শুনল না। নিজের গা থেকে লিপি বেগমের হাত ছাড়িয়ে নিয়ে শক্ত পায়ে বের হলো। যেতে যেতে চিৎকার করে গেল, আমার শান্তি একটাও দেখতে পারে না। সারা রাত ঘুমাইনি, ভোরে এসে ঘুমালাম, তাও শান্তি মতো ঘুমাতে দিল না। আজ এদের একটা হ্যাস্ত ন্যাস্ত করেই আসবো। লিপি বেগম পেছন পেছন দৌড়ে এসে অনেকবার আটকালো আরুষকে। আরুষ ততবার রাগী চোখে মুখে ওনার দিকে তাকিয়ে গা থেকে হাত ছিটকে সরিয়ে দিল। সুপি খাতুন কোমরে এক হাত দিয়ে দাঁড়িয়ে আছেন সৈয়দ বাড়ির ফটকে, অন্য হাতে চেলা কাঠ ধরে। আরুষকে রেগে মেগে যেতে দেখে হাতে চেলা কাঠ ধরিয়ে দিয়ে বললেন, যাও, এদেরকে একটা দিয়ে আসো। আরও শক্ত হাতে চেলাকাঠ চেপে ধরে ধূপধাপ পায়ে চলে গেল নাসির মঞ্জিলের দিকে। সেখানে গিয়ে গেটের সামনে মানুষের হাউমাউ কাউ দেখল। এসব ক্যাচ ক্যাচ সে নিতে পারল না। সবাইকে সরিয়ে দিয়ে গেটের মধ্যে শক্ত পায়ে লাথি মারল। উচ্চ শব্দে নড়ে উঠল তা, আবার অটল নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ল। আরশের গলার রগ ছিঁড়ে যাওয়ার মতো বিভৎস চিৎকার করল, বেয়াদবের বাচ্চা, একটাকে অস্ত রাখবো না। লিপি বেগম হন্তদন্ত পায়ে ছুটলেন রুমের দিকে। রাগের বশে আবার কিছু করে না বসে অনেক খুঁজে খুঁজে মোবাইলটা হাতের মধ্যে পেলেন। দ্রুত হাতে নুসরাতকে কল মিলাতে গিয়ে হাত পা অসাড় হয়ে আসলো। শঙ্কিত মুখে ঢোক গিলে নিয়ে কল মিলালেন, না ধরল না। বাজতে বাজতে কেটে গেল। এরপর আরও কয়েকটা কল দিলেন। শেষবার রিং হওয়ার পর 15তম কল নুসরাত পিক করলো। গানের উচ্চ আওয়াজে ভেসে আসছে মোবাইলের ওপাশ থেকে, বেগুনওয়ালাই ধৈরা আমায় ভৈরা দিল, বেগুন আমার থলিতে, আর যাব না বেগুন তুলিতে। লিপি বেগম বলেন, নুসরাত দূরে যাও। নুসরাত দূরে সরে গেল হ্যালো হ্যালো বলে। ফোন স্পিকারে দিতেই ক্ষীণ স্বরে ভেসে এলো লিপি বেগমের আওয়াজ, তোমার জম আসছে, তাড়াতাড়ি। কথা শেষ হওয়ার পূর্বে কেউ একজন লাথি মেরে বসলো ছাদের দরজায়। নুসরাত কেঁপে উঠে পিছু ঘুরল, ভর্ত নয়নে দেখল স্টিলের তৈরি দরজা কেঁপে কেঁপে সরে যাওয়া। দরজা সরে যেতেই ওপাশে প্রদর্শিত হলো আরশের চাঁদ মুখ। নুসরাতের মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ধ্বনিত হলো, জম এসে গেছে, হাই। নুসরাত গোল গোল চোখে চেয়ে রইল সামনে। পাতলা সাদা স্লিপ বিশিষ্ট ফতুয়া টাইপ কিছু আরশের পরনে। গলা থেকে বুক পর্যন্ত ফিতে বাঁধা হয়নি, তাই গলা থেকে বুক পর্যন্ত বের হয়ে আছে। সুঠাম দেহি শরীরে আটসাট হয়ে লেগে আছে তা। রাগের তোপে গলার কাছে অ্যাডাম অ্যাপেলস উপর নিচে পিঠ হচ্ছে। নুসরাতের কানে কাছে ভেসে গেল, স্টপ দিস ফাকিং বুলশিট। নুসরাত ঘাড় কাত করে শুধু তাকিয়ে থাকলো, দেখলো আর শুধু দেখলো আরশ যে তাকে কোমর চেপে ধরে কাঁধে তুলে নিয়েছে। সে শূন্যে ভাসছে, তা খেয়াল করলো না। ভুবন ভুলানো চিন্তায় ডুবে গেল সে, নির্লজ্জ চিন্তায়। দিনরাত ভুলে দিবা স্বপ্ন দেখতে ব্যস্ত হলো। হা করে চেয়ে চেয়ে শুধু দেখলো পাতলা কাপড়ের অভ্যন্তরে পুরুষালী শক্ত সামর্থ্য, ষষ্ঠ বলিষ্ঠ শরীরের রেখা। শুধু দেখতেই থাকলো। নাকের ভেতর দিয়ে বয়ে চলল করা কস্তুরীর ঘ্রাণ। পুরুষালী শরীরে মাস্কি করা সেদু ঘ্রাণে দিবানা হয়ে যাওয়ার মতো অনুভূতি হলো। কানে ভেসে আসলো সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসা হালকা শব্দ রঞ্জিত গান। দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। নাসির মঞ্জিলের উঠোন জুড়ে বিস্তর এক কাঁঠাল গাছ, যার ডালপালা শাখা প্রশাখা এত বিস্তার যে বাড়িটার একাংশ জুড়ে শুধু এই গাছ। গাছে বড়সড় মূল বের হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে অনায়াসে বসতে পারবে 4-5 মানুষ। বড় গাছটি সদর্পে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির মাঝ বরাবর। গাছের মোটা ডালের সাথে উল্টো অবস্থায় ঝুলন্ত বাঁধা 3 শয়তানের ওস্তাদ। সামনে বেতের চেয়ারে হাতে চেলাকাঠ নিয়ে পায়ের উপর পা তুলে বসে রয়েছে আরশ।
চোখের দৃষ্টি অগ্নিময়, নিষ্প্রাণ কালো বলয়ে শুনশান দৃষ্টি চোখ দিয়ে নিষেধাজ্ঞা জারি করছে কোনো কিছু না বলার জন্য। নুসরাত সেসবের তোয়াক্কা করল না। আরসের চোখের কঠিন দৃষ্টি পরোয়া না করে নির্লজ্জের মতো আরসকে স্টক আউট করল। তারপর পারভাটের মতো সুর টেনে আরসকে ভেঙিয়ে গেয়ে উঠল। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বোঝাই কেমনে। আরস নুসরাতের দিকে ওভাবে তারা চোখে তাকিয়ে রইল। নুসরাতকে কিছুক্ষণ দেখে নিয়ে আড়ম্বরপূর্ণ শক্ত কণ্ঠে বলে উঠল, বেডরুমে চলুন নুসরাত নাসির, আপনার মন কি চায় ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। নুসরাত ঠোঁট এলিয়ে হাসল, চোখের দৃষ্টিতে নমনীয়তা। আরসের ক্ষোভপূর্ণ কণ্ঠে কোনো হেলদোল হলো না তার। আহান ঠোঁট চোখা করে কিছু বলতে যাবে, তার আগেই চেলা কাঠের শক্ত বাড়ি খেয়ে মুখ দিয়ে বের হওয়া টু শব্দখানি ভেতরেই ঢুকে গেল। নুসরাত খিটমিট করে হেসে উঠতে তার পিঠে বাড়ি পড়ল। মুখে ফুটে ওঠা হাসি মিলিয়ে গেল নিমিষেই। ঝুলন্ত অবস্থায় থাকতে থাকতে মনে পড়ে গেল সেদিনকার কথা, যেখানে তারা সবাই মিলে বেচারা মন্টুকে উল্টো করে বেঁধে রেখেছিল গাছের সাথে। দুঃখে নাকের ডগা পিটপিট করে উঠল। ভেতরে ভেতরে মর্মাহত হয়ে নুসরাত ডেকে উঠল করুণ সুরে, আরস ভাই। আরস উত্তর দিল না নুসরাতের ডাকের, শুধু এগিয়ে আসলো তার দিকে দুপা। নুসরাত বলে উঠল, নাক পরিষ্কার করব। আরস পকেট হাতড়ে টিস্যু বের করে নুসরাতের হাতে ধরিয়ে দিতে যাবে। নুসরাত জল শক্ত করে ক্রোধপূর্ণ কণ্ঠে বলে ওঠে, আপনি পরন্ত বস্তুর সূত্র জানেন না। আরস কথা বলল না, আলগোছে হাত বাড়িয়ে নুসরাতের নাকের ডগা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে দিতে যাবে। নুসরাত খুশি মনে আবার বাধা দিল, ইশারা করলো আরসের কাপড়ের দিকে। আপনার কাপড় দিয়ে নাক মুছে দেন, টিস্যু দিয়ে নাক মুছলে অ্যালার্জি হয়ে যায় বলল। আরস নুসরাতের কথা কানে তুলল না, টিস্যু দিয়ে চেপে নাক পরিষ্কার করে দিল। আহান আর ইরহাম চোখ উল্টে নুসরাত আর আরসের ঢং দেখল। আহান মুখ বাঁকিয়ে বলল, নিজের বাড়িতে এইচডি মানের সিনেমা দেখা যায়, আর আমরা হলে যাই সিনেমা দেখতে। কথা শেষ করে ঠোঁট বাঁকাতে ধূপ করে আওয়াজ হলো। কারোর বুঝতে বাকি রইল না আহানের পায়ে শক্ত বাড়ি পড়েছে চেলাকাটের। নুসরাত শুধালো, আরস ভাই আপনি পাগল হয়ে গিয়েছেন? আরস নিষ্প্রাণ চোখ ঘুরিয়ে শীতল মুখে দেখল নুসরাতকে। রক্তশূন্য ফ্যাকাশে গলায় রকে কণ্ঠে বলল, শাট আপ নুসরাত নাসির। নুসরাত নিজেও আরসকে ভেঙিয়ে বলে উঠল, ইউ শাট আপ আরস হেলম। মার খাবেন আপনি, একটাও মাটিতে পড়বে না। নুসরাত মুখ বাঁকালো, মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে অলস ভঙ্গিতে মিনমিন করে বলল, আমি নুসরাত নাসির একটা খেলে 10টা দিতে জানি। আরস রাগে হিস করে উঠল। এই বেয়াদব ভণ্ড মহিলার মুখ বন্ধ করা তার কাছে দুর্বদ্ধ ঠেকল। চিৎকার করে বলে ওঠে, শাট দ্য ফাক আপ নুসরাত নাসির। আরসের নিষ্প্রভ চোখের চাউনি আর বাড়ি কাঁপানো চিৎকারে সবাই চুপ হয়ে গেল। পরের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। দক্ষিণে হাওয়া বইল মৃদু গতিতে, আলো মিইয়ে গেল মাঝ আকাশে। গাড়ির হর্নের শব্দ হলো নাসির মঞ্জিলের বাহিরে। গাড়ি থেকে বের হয়ে গেট আনলক দেখতেই নাজমিন মেয়ের মাথা গরম হলো তড়িৎতার সাথে। বাড়ির বাহিরের অবস্থানরত অবস্থায় পা থেকে জুতো খুলে হাতে নিয়ে দেরি হলো না। ওখানে দাঁড়িয়ে থেকে কিভাবে উত্তম মাধ্যম দিবেন তিনটাকে ধরে তার চিন্তাভাবনা পর্যন্ত শেষ করে নিলেন। প্রবল দাবদাহে হেঁটে আস্তে আস্তে জ্বলে পুড়ে কঠিন কণ্ঠে ডেকে উঠলেন, নুসরাতের বাচ্চা। নুসরাত গাছের উপর ঝুলে থেকে জবাব দিল, জি আম্মা। নাজমিন বেগমের মাথা দেখা গেল, সাথে কণ্ঠস্বরে উপস্থিতি বোঝা গেল কাঠিন্যে। বেয়াদবের বাচ্চা, গেট খোলা রেখে কোথায় মরেছিস? তোর জামাই এসে গেট লাগাবে। কথা শেষ করতেই দৃশ্যমান হলো নুসরাতের ভ্যাটকানো মার্কা মুখ। আহানের আর ইরহামেরও একই অবস্থা মুখের। সব কটাকে এভাবে ঝুলে থাকতে দেখে হাই হাই করে উঠতে যাবেন, তার পূর্বেই নজর কালো আরস। বেতের সোফার উপর আরাম করে চোখ বুজে শুয়ে আছে সে। ছোট সেন্টার টেবিলে রাখা চেলাকাট। বুঝতে দেরি হলো না, কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছে এই তিনজন মিলে। চোখ পাকিয়ে রাগে হিস করে উঠলেন। খুবই ধীর ভঙ্গিমায় রাগে ফুসফুস করে শুধালেন, কুত্তার দল, কি করেছিস সবগুলো মিলে? সবাই ঠোঁট উল্টে বোঝালো কিছু করেনি তারা। নাজমিন বেগম একটারও কথা বিশ্বাস করলেন না।
এক হাতে জায়গা করে নেওয়া জুতো জোড়া দেখিয়ে বলে উঠলেন। জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। তবুও তারা অস্বীকার করলো, তারা কিছু করেনি। চোখ মুখে ফুটিয়ে তুলো অসাহিত্য মর্মান্বিত মনোভাব। যে কেউ দেখলে বুঝবে বাচ্চাগুলো ভাজা মাছটি উল্টে খেতে পারে না। কুটিলতা চোখের ভেতর আড়াল করে অসহায় কণ্ঠে কিছু বলতে নিবে, তার আগে নড়ে চড়ে উঠল আরশ। চোখ খুলতেই প্রদর্শন হলো নাজমিন বেগমের ঠোঁটে ঝুলানো হাসির বহরে রঞ্জিত মুখখানা। আরশ অবাক চোখে চেয়ে শুধালো। কখন এসেছেন মেজমা? নাজমিন বেগম খুশিতে গদগদ করে উঠে বললেন। এই তো এক্ষুনি। আরশ কিছু বলার পূর্বে নাজমিন বেগম বলে উঠলেন। তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না বাবা। আমি বুঝতে পারছি এলা মিলে কিছু একটা করেছে। এদের আগামী 24 ঘন্টা এভাবে বেঁধে রাখলেও আমার কোনো সমস্যা নেই। নাজমিন বেগমের কথা শুনে সবগুলো একসাথে চোয়াল ঝুলিয়ে বলে উঠল, নাজমিন বেগমের কথায় আরশ মাথা নাড়ল। নাজমিন বেগম আর বেশি ঘাটালেন না তাদের। চোখ দিয়ে নুসরাতকে ঝামটা মেরে তিরস্কার ভঙ্গিতে চলে গেলেন। আর কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাধা রইল নুসরাত। আরশের পানে এতক্ষণ যে মুগ্ধতা আকর্ষণীয় চেয়েছিল সে সব কমে গিয়ে ভর করল ক্ষোভ। সময় গড়িয়ে সন্ধ্যা হলো, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। তখনও গাছের সাথে বাঁধা সবাই। আধা ঘন্টা শাস্তি হিসেবে উল্টো করে বাঁধা ছিল সৈয়দ বাড়ির গুণধর ব্যক্তিরা। তারপর আরশ তাদের সোজা করে বেঁধে রেখেছে। গাছের পা ছিল গাছের ডালের সাথে বাঁধা, আর এখন সোজাভাবে হাত বাঁধা। ঝুলন্ত অবস্থায় থেকে আরশকে গালি দিচ্ছে নুসরাত। নুসরাতের আজগুবি গালিগুলো আরশ কানেই তুলল না। এক কান দিয়ে ঢোকালো তো অন্য কান দিয়ে সুরসুর করে বের করে দিল। বেতের সোফায় শক্ত ভঙ্গিমায় বসে থাকলো সে। বা হাতের মধ্যে ধরা মোবাইলে কিছু একটা করলো। ওভাবেই বসে থেকে অনেকক্ষণ। হাত বাড়ালো ঘড়ির কাঁটায় 10টায় গিয়ে থামতে নাসির সাহেব আর বাড়ির ভেতর থাকতে পারলেন না। বাড়ি থেকে বের হয়ে আরশের নিকট জোর আর্জি করলেন গাছের উপর থেকে নামানোর জন্য। এরপর নাসির সাহেব কথাই 3 জনকে গাছের উপর থেকে নামানো হলো। হাত বাঁধা থাকায় কালশিটে দাগ পড়েছে সবার সেখানে। সবার হাতে স্পষ্ট দেখা গেল, নুসরাতের হাতে খুব একটা স্পষ্ট দেখা গেল না। নুসরাত হাত নিচের দিকে নামাতেই ঝিনঝিন করে উঠল। অসারতা ভর করলো সারা শরীরে। চোখ উল্টে পড়ে যাওয়ার ভান করলো। তার আগে নাজির সাহেব দৌড়ে এসে নিজের সাথে জড়িয়ে নিলেন তাকে। নুসরাত নাজির সাহেবের সাথে লেগে থেকে হেসে উঠল শব্দ করে। বাদদামি করে আরশকে ভেঙ্গিয়ে ভেঙ্গিয়ে সুর টেনে গান গাইল। আর চোখ পাকিয়ে বলে উঠল, শারাপ নুসরাত। নুসরাত নাজির সাহেবকে ভর দিয়ে বাড়ির ভেতর যেতে যেতে গানটা বিড়বিড় করলো। আরশ হা করে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। মাথায় ঘুরপাক খেলো, কোন মাটি দিয়ে এই মাথা মোটাকে আল্লাহ তৈরি করেছেন যে আধা ঘন্টা গাছের সাথে বেঁধে রাখার পরও এভাবে গান গাচ্ছে। ঠোঁট দিয়ে অস্পষ্ট সুরে উচ্চারণ হলো, অসভ্য। সকাল 6টার সময় নুসরাতের শখ জাগলো টাটকা টাটকা মধু খেতে। এত ক্রেভিং জাগলো যে কোমরে হাত রেখে বাড়ি থেকে একা একা বের হয়ে গেল মধুর খুঁজে। সৈয়দ বাড়িতে যখন বিয়ে হয় তখন একটা না একটা গাছে মৌমাছি বাসা বাঁধে। তাই নতুন উদ্যমে নুসরাত মৌমাছি চাক খুঁজতে লাগলো। তার চিন্তা মতো খুঁজতে খুঁজতে কাঁঠাল গাছের একদম উঁচু ডালে দেখলো মৌমাছির চাক। লোভে চকচক করে উঠল তার চোখখানি। লোভতুর চোখে চেয়ে মাথা মোটা মতো লাঠি দিয়ে মৌমাছির চাকে ধাক্কা দিতে মৌমাছি ভনভন করে বের হয়ে আসলো। দল বেঁধে কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে রাগী ভঙ্গিমায় এসে কামড় বসিয়ে দিল। নাকে, গালে, ঠোঁটে, থুতনিতে, কপালে। নুসরাত পালানোর আগে তেড়ে আসা সকল মৌমাছি ইচ্ছে মতো কামড়ে মেরে দিল তাকে। রাগ কমে যেতেই আবারও তার দলবল বেঁধে নিজেদের আস্থানায় ফিরে গেল। নুসরাত যখন মুখ ফুলিয়ে বাড়ি ফিরল, নাজিম বেগম আঙ্গুলে তসবি পড়ছিলেন তখন। তাকে দেখতেই হা হা করে হেসে উঠে জানতে চাইলেন, কি মুরব্বিয়ানারা করতে গিয়ে এই অবস্থা করেছে? নুসরাত নাক টেনে কাঁদো কাঁদো সুরে বলে উঠল, আম্মা মৌমাছি কামড় মেরেছে সামান্য মধু চুরি করতে যাওয়ায়। নাজমিন বেগম হা হা করে হেসে উঠলেন। নুসরাতের ধীরে ধীরে ফুলে যাওয়া মুখের দিকে চেয়ে আবারও হাসলেন। নুসরাত কপাল কুঞ্চিত করে ব্যথা নিয়ে মুখ নাড়িয়ে বলে উঠল, আম্মা হাসবে না তুমি?
নাজমিন বেগম হাসতে হাসতে বললেন, আর হাসবো না। সকাল 10টার সময় সৈয়দ বাড়ি থেকে বিয়ের জিনিসপত্র নিয়ে আসলো আরশ, আহান, ইরহাম, আনিকা আর ভিক্টর। ভিক্টর সব সময়ের মতো হাতে একটা মেয়েলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকলো আনিকার পেছনে। নুসরাত ঘুম থেকে উঠে যখন নিচে নামলো তখন সকলের চোখ ছানা পড়া হয়ে গেল, মুখ ফুলে আলুর বস্তার মতো হয়ে গিয়েছে নুসরাতের। আরশ তখনও লক্ষ্য করেনি তাকে, মুখের চারিদিকে ব্যান্ডেজ করে রাখা তার। আনিকা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, এটা কি তোমার নতুন কোনো স্কিন কেয়ার? নুসরাত খ্যাপাটে নয়নে দেখলো অনিকাকে, অত্যন্ত কঠিন স্বরে বলল, আমি মজার মুডে নেই। ইরহাম নুসরাতকে উপনিচ দেখলো অনেকক্ষণ, ইসরাতকে তাদের দিকে আসতে দেখে শুধালো। বড় আপার মুখের এই অবস্থা কেন? ইসরাত নুসরাতের মুখের দিকে চেয়ে না চাইতেই হেসে দিল শব্দ করে, ঠোঁটের উপর হাত রেখে হাসি আটকে বলে উঠল, কাঁঠাল গাছে মৌমাছির চাক বেঁধেছে। আমাদের ঘরের বিশিষ্ট সাহসী আপা টাটকা টাটকা মধুর চাক থেকে আনতে গিয়ে সকাল সকাল মৌমাছির কামড় খেয়ে এসেছেন মুখে। মুখ ফুলের ঢাবের মতো হয়ে যাওয়ায় দাদু ওর মুখে মধু মাখিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন যাতে ব্যথা কমে যায়। এই জন্য মুখের এই অবস্থা। ইসরাতের কথা শেষ হতে এতক্ষণ আটকে রাখা ইরহাম নিজের হাসি নুসরাতের পানে চেয়ে হা হা করে হেসে উগড়ে বের করে দিল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার ফোলা মুখ দেখলো আর আঙ্গুল তুলে ইশারা করে হাসলো। আন এসব দেখলো না, সে তার ক্যামেরা দিয়ে নুসরাতের ঠাস ঠাস করে কয়েকটা ক্যাপচার করেছে সব দিক থেকে। আরশ ভাইয়ের কাছে নুসরাতের এসব ছবি বিক্রি করবে একটা 500 টাকা দিয়ে, আর সাথে নুসরাতকে আবার ভাইরাল করে দিবে সব জায়গায়। ক্যাপশনও সে ভেবে রেখেছে, তরুণ যুবতী এক যুবক মধুওয়ালার কাছ থেকে মধু চুরি করতে গিয়ে মধুর মালিকের কাছে কামড় খেয়ে ফিরে এসেছে। মানুষ তো আর বুঝবে না সে মৌমাছি কথা লিখেছে, মনে করবে ডিপ কোনো কাহিনী। এতে মনে মনে একটা শয়তানি হাসি দিয়েও দিল অনিকা নুসরাতের মৌমাছির কাছ থেকে কামড় খাওয়ার সম্বন্ধে কোনো কিছুই জানল না। সে নুসরাতকে স্কিন কেয়ার করছে তার জানার জন্য উৎফুল্ল। উদ্গ্রীব হয়ে উঠল, ভিক্টরকে কাজে লাগালো সব জেনে এসে তাকে জানাতে। এর মধ্যে নাসির মঞ্জিলের অন্তরে প্রবেশ ঘটল আরশের। ঢুকেই তার চোখগুলো সূক্ষ্মভাবে ঘুরল পুরো ড্রয়িং রুমে। তীক্ষ্ণ চোখে চারপাশে দেখতেই দেখল এক কোণে বসে আছি নুসরাত, ঠোঁট চেপে বসে কিছু একটা করছে। আরশ এগিয়ে যেতেই পুরো মুখ দৃশ্যমান হলো। মুখে ব্যান্ডেজ করা দেখে মন উদ্গ্রীব হলো কি হয়েছে জানার জন্য, তবুও নিজেকে স্বাভাবিক রাখল। কোনো তৎপরতা নেই, নিজের উপরে দৃশ্যমান হতে দিল না। আলগোছিয়ে নুসরাতের পাশ ঘেঁষে বসে হাত বাড়িয়ে থাবা পেরে মুখের দুপাশ নিজের ষষ্ঠ হাত দিয়ে চেপে ধরল। নুসরাত লাফ মেরে সরে যেতে নিলে থেমে গেল আরশকে দেখে। আরশ কতক্ষণ নুসরাতের মুখ চুপচাপ দেখল, তারপর রাশভারী অধিকার বিস্তরকারী সুরে পড়ল, মুখে কি হয়েছে? নুসরাত ঠোঁট টিপে উদাসীন কণ্ঠে বলল, মৌমাছি কামড় দিয়েছে। এইটুকু কথা শুনে আরশ আর বসল না, দ্রুত পায়ে যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল নাসির মঞ্জিল থেকে। এরপর আরশের টিকিটাও দেখা গেল না। আনিকা যখন দেখলো আরশ নুসরাতের সাথে কথা বলছে তখন রাগে ফুলে উঠল। এত ভালোবাসা সে দেখতে পেল না। হিংসায় মেয়েলি মনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নিজের জায়গা থেকে এক প্রকার উড়ে এসে নুসরাতের পাশে বসতে বসতে হিসিয়ে জানতে চাইল, আরশের সাথে তোমার এত কথা কিসের? নুসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো। আনিকার প্রশ্ন তার কাছে মোটেই চুচ্ছই লাগলো না। এটা তাদের পার্সোনাল বিষয়, অনিকা কেন নাক গলাবে এখানে? কপাল কুঞ্চন করে দেখলো অনিকার সুন্দর মুখ। মেয়েটার ফর্সা সুন্দর হলো কঠিন লেভেলের স্যাসরা। এক বুড়ো সামান্য উঁচে দম্ভ করা কণ্ঠে শুধালো, আপনি কে? অনিকা বিস্ময় যেন আকাশ থেকে উল্টে পড়ে গেল। অক্ষি কোটর থেকে গোলক বের হওয়া শুধু বাকি। চোখ বড় বড় করে বলল, আমি আরশের উঠবি? নুসরাত ঠাট্টা করে হেসে উড়িয়ে দিল যেন অনিকার কথা বাতাসে। আরশের উপর কঠোর অধিকারবোধ ছাপিয়ে বলে উঠল, সে আমার স্বামী। পুরো পৃথিবী জানে সৈয়দ আরশ হেলাল নুসরাত নাসিরের স্বামী। শুধু নুসরাত নাসিরের স্বামী, আর কারণ নয়। কে আপনি যে আমার স্বামীকে নিজের উঠবি হিসেবে দাবি করছেন? আমার কথা লিখে নেন মিস অনিকা।
আমি নুসরাত নাসির বেঁচে থাকতে ওই ব্যাটাকে কখনো দ্বিতীয় বিয়ে করতে দিব না। আর যদি ওই ব্যাটার আগে আমি মরেও যাই তাহলে পেতনি হয়ে এসে আমার সাথে নিয়ে যাব। তারপর দুজনে মিলে কবরে শুয়ে বসে লেট নাইট ডেটিং করব। এবার ভালোই ভালোই নিজের খালুর চোখে দেখুন আরশ ভাইকে। অনেকে কিছু বলার পূর্বে ইরহাম আর আহান এসে হাজির হলো কাপড় নিয়ে। সেখানে অনেকের হাত পা মুখে কাপড় বেঁধে দিল ঝটপট সবাই মিলে। আহান নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করছে, সাথে ফটো ক্যাপচার করছে। অনিকাকে বেঁধে রাখলো সবাই শক্ত করে। সেখানে এসে উপস্থিত হলো ইসরাতও। নুসরাতকে ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখে হাহা করে হেসে উঠল। অনিকা মনে মনে করলো ইসরাত তাকে বাধা দেখে হাসছে। ইসরাত হাসতে হাসতে ঢলে পড়ল সোফায়। অনিকাকে এরই মধ্যে মুরগির মতো বাঁধা অবস্থায় দেখে আবারও হেসে উঠল। ইসরাতের কান নুসরাতের কথায় ভেদ করলো। নুসরাত বলছে, না না না, খালুর চোখে দেখবি না, তুই আব্বার চোখে দেখবি আরশ ভাইকে। আর মনে প্রাণে আব্বা মনে করবি। তুই তো আবার খারাপের খারাপ। খালুর চোখে দেখলি আর মনে মনে জামাই ভেবে বসে থাকলি। কোনো রিস্ক নেওয়া যাবে না এই বিষয়ে। আব্বা ডাকবি আর এক্ষুনি ডাকবি আমাদের সামনে। ইরহামকে নুসরাত ইশারা করলো মুখ খুলে দিতে। তারপর আবার হাত তুলে থামিয়ে দিয়ে বলল, 1 মিনিট দাদা। ইরহাম থেমে গেল। নুসরাত অনিকাকে শুধালো, আগে বল চিৎকার করবি? চিৎকার করলে বেশি কিছু করব না, গুলি করে উড়িয়ে দিব, বুঝেছিস? অনিকা গোল গোল চোখে চেয়ে রইল। নুসরাত ধমকে উঠে জানতে চাইল, বুঝেছিস? অনিকা উপনিস মাথা নাড়ল। ইরহাম ধীরে সুস্থে মুখ খুলে দিল অনিকার। অনিকা সবার পানে চেয়ে নাকি সুরে কান্না করতে নুসরাত চোখ পাকিয়ে থমকালো। ঠোঁটে হাত রেখে ফিস ফিস করে বলল, চুপ, একদম চুপ। গুল্লি মেরে উড়াই ফেলবো। চুপ কর বলছি। অনিকার কান্নার আওয়াজ ভারী হতে দেখি নুসরাত ইরহামকে বলল, ইরহাম যা তো আবার লাইসেন্স বিশিষ্ট রিভলভার নিয়ে আয়। এটাকে আজ কবরে চালান করে দিব। ন্যাকামি করে ন্যাকা